লাইন ভোল্টেজ হয় কি ফেজ ভোল্টেজের √3 গুণ এরকম। এটা যদি ফেজ ভোল্টেজ হয় তো লাইন ভোল্টেজ হবে ফেজ ভোল্টেজের √3 গুণ। তাহলে আমরা জানি ফেজ ভোল্টেজ মানে হলো একটা ফেজ আর নিউট্রালের মধ্যবর্তী ভোল্টেজ। যেমন একটা ফেজ একটা নিউট্রাল এর মধ্যবর্তী ভোল্টেজ কত 220। তাহলে এখানে যদি তুমি বসাও ফেজ ভোল্টেজ 220 গুণন হলো √3, তাহলে তুমি মান পাবা 440 ভোল্ট। √3 এর মান দিয়ে গুণ করা যাবে। হ্যাঁ, √3 এর মান দ্বারা গুণ করলে এটাই আসবে। কি বুঝতে পারছো? তাহলে দেখো, তাহলে একটা ফেজের মধ্যবর্তী মানে দুইটা ফেজের মধ্যবর্তী ভোল্টেজ কত হবে? এটা কত ভোল্টেজ হবে? 440 ভোল্ট। হ্যাঁ, এই একটা বাতি কত ভোল্ট সহ্য করতে পারে? 220 ভোল্ট। 220 ভোল্ট। তাহলে 440 ভোল্ট সহ্য করার ক্ষমতা তৈরি করতে গেলে কি করতে হবে? দুইটা বাতিকে সিরিজে দিতে হবে। ধরে নাও এই যে এই একটা বাতি হলো 220 ভোল্ট সহ্য করতে পারে, কিন্তু আমি ভোল্টেজ দিচ্ছি 440, তাহলে কি করব? আরো একটা দিতে হবে, আরো একটা বাতি দিয়ে দিলাম। তাহলে এ 220 ভোল্ট সহ্য করবে, এ 220 ভোল্ট সহ্য করবে, সিরিজে তো যোগ হয়, তাই না? তাহলে কত ভোল্ট হবে? 440। তার মানে আমাকে এখানে এমন কিছু করতে হবে, মানে বাতি যদি আমি সংযুক্ত করতে চাই, কোনো নিউট্রাল ছাড়া যদি আমি বাতি জ্বালাতে চাই, তাহলে দুটো ফেজের মধ্যবর্তী জায়গার মধ্যে আমাকে একটা না কয়টা দুইটা বাতি সিরিজে যুক্ত করতে হবে। তাহলেই কি হবে? কোনো প্রকার নিউট্রাল ছাড়াই বাতি জ্বালানো সম্ভব। কি বুঝতে পারছো জিয়ারুল? এটা বুঝো না? এইটার কিন্তু অনেকগুলো ম্যাথ আছে, অনেকগুলো ইকুয়েশন আছে। তো এটা সহজ ভাষায় আমি তোমাদেরকে বললাম যে তিনটা ফেজ, আমরা যে তিনটা ফেজ দেখি, তো তিনটা ফেজ মানে প্রত্যেকটা ফেজ কিন্তু একই সাথে অ্যাক্টিভ হয় না। প্রথমে এক নাম্বারটা চালু হয়, এক নাম্বারটা থেকে দুই নাম্বারটা তার 120 ডিগ্রি অ্যাঙ্গেল পিছনে অবস্থান করে, তার থেকে আবার তিন নাম্বারটা তার থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল পিছনে অবস্থান করে। বুঝতে পারছো? তো এভাবে যখন এক একটা অ্যাঙ্গেল উঠে যায় তখন কি হয়? আরেকটা জিনিস দেখে তোমাদের, ধরো এই জিনিসটাই দেয় আর ওই হিসেবে এখানে তিনটা আছে, হ্যাঁ তিনটা এরকম আছে। তাহলে এই 120 ডিগ্রি আগে আছে, তার নিচে এই 120, তার নিচে এই 120, তিনটা মিলে একটা বৃত্ত, এরকম একটা বৃত্ত, তাই না? এখন দেখো এ যখন অ্যাক্টিভ L1 যখন অ্যাক্টিভ, তখন সে বাকিগুলোর থেকে 120 ডিগ্রি সামনে আছে না, L2 এর থেকে সামনে আছে 120 ডিগ্রি। এখন দেখো এ যখন অ্যাক্টিভ হয়ে কিছু সময়ের মধ্যে শেষ হয়ে গেল, তখন কি হবে? এই L2 টা তার জায়গায় ফিরে যাবে। তাহলে এখানে কি হবে? এটা হয়ে যাবে L2, এটা হবে L3, এটা হবে L1। তাহলে দেখো, তাহলে L2 এখন ফেজে আছে, মানে L2 এখন অ্যাক্টিভ আছে সবার থেকে বেশি, তার সাপেক্ষে কে গ্রাউন্ড? L3। আবার যখন কি হয়ে গেল, মনে করো যে চেঞ্জ হয়ে গেল, L3 চলে গেল, L1 নিচে আসলো, L2 তার নিচে আসলো। তাহলে L3 টা সবার নিচে ছিল, এখন চলে গেল সবার উপরে। এখন এখান থেকে তার নিচে কে আসলো? তার L3 থেকে 120 ডিগ্রি পিছনে কে ছিল? L1। তো L1 এখানে চলে আসলো, তার থেকে 120 ডিগ্রি পিছনে কে ছিল? L2 এখানে চলে আসলো। আবার সেম পজিশন তুমি যদি দেখো, তাহলে L1 সামনে চলে গেল, L2 তার নিচে, L3 তার আরো নিচে। তার মানে প্রত্যেকটা ফেজ এক একটার থেকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল পিছনে অবস্থান করে। কি বুঝতে পারছো? আর তিনটা ফেজ যদি একই সাথে অ্যাক্টিভ হতো, তিনটা ফেজ যদি একই সাথে অ্যাক্টিভ হয়, সাপোজ আমি এরকমটা দেখলাম যে এটা হলো L1, এটা হলো L2, এর মধ্যে একটা কয়েল আছে অথবা একটা বাল্ব আছে ধরে নিলাম। এখন এই দুইটা ফেজই একই সাথে যদি অ্যাক্টিভ হয়, তাহলে কারেন্টটা দুই দিক থেকেই মনে করো যে কারেন্ট আসবে, কিন্তু যাওয়ার রাস্তা কোনটা? যাওয়ার রাস্তা তো থাকলো না। যাওয়ার রাস্তা কোনটা? একটা তো সার্কিট সম্পন্ন করতে হবে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ না হলে তো বিদ্যুৎ হবে না, হবে? ইলেকট্রন তো মুভিং করতে হবে, চলতে হবে, মানে এক জায়গা দিয়ে ঢুকে হয় এদিক দিয়ে বের হবে না, এদিক দিয়ে বের হবে, তাই না? এইটা ঢোকে এদিক দিয়ে বের হয়ে যায় এদিকে, এটা ঢোকে এদিক দিয়ে বের হয় এদিকে, আবার আরেকটা ঢোকে এদিক দিয়ে বের হয় এদিক দিয়ে। কি তাই না? হ্যাঁ। তো যদি এইভাবেই হয়, তাহলে দুইটা লাইন যদি একই সাথে অ্যাক্টিভ হয়, তাহলে ইলেকট্রনগুলো যাবে কোথায়? ইলেকট্রনগুলো তো এখানে এসে জমা হওয়ার কথা, এখানে যাওয়ার আর কোনো রাস্তাই নেই, সে তো যাবেই না, যাওয়ার রাস্তাই নেই। ইলেকট্রন, সেটাই তো। ইলেকট্রন যদি প্রবাহিত হতে না পারে, হ্যাঁ ইলেকট্রন যদি প্রবাহিত হতে না পারে,
তাহলে তো কারেন্ট হবে না। আর শুধু আস্তে এসে যাওয়ার কোনো রাস্তা নেই, সে কি করবে? ইলেকট্রন সে কি করবে? সে কোনো লোডই তো চালাতে পারবে না তখন। তো যখন একটা অ্যাক্টিভ থাকে, L1 যখন অ্যাক্টিভ, L2 120 ডিগ্রি পর্যন্ত সে ডিঅ্যাক্টিভ থাকে। কার সাপেক্ষে? L1 এর সাপেক্ষে। তো এইটা যখন লাইন হিসেবে কাজ করবে, এটা তখন নিউট্রাল হিসেবে কাজ করবে। তখন না এই লাইনের ইলেকট্রনগুলো এই দিক দিয়ে নিউট্রালাইজ হওয়ার সুযোগ পাবে। আবার এই লাইনে যখন ইলেকট্রন আসবে, তখন সে তার থেকে নিম্নবর্তী যে ফেজ আছে সেদিক দিয়ে ইলেকট্রনগুলো চলে যাওয়ার চেষ্টা করবে। আবার এটা যখন অ্যাক্টিভ হয়, এগুলো তো তখন ডিঅ্যাক্টিভে থাকে, তাই না? ডিঅ্যাক্টিভ বলতে এর কাজটা তো হয়েই গেল। এর যখন পিছনে পড়ে গেল, তার নিচে তো আরেকটা আছে। L3 যখন অ্যাক্টিভ হবে, তখন তো সে L1 এর মধ্যে দিয়ে ডিসচার্জ হয়ে চলে যাবে, মানে ইলেকট্রনগুলো ফিরে চলে যাবে, কি তাই না? এরকম করে এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে বের হবে, আর এদিক দিয়ে ঢুকলে এদিক দিয়ে বের হয়ে চলে যাবে। এই দুইটা কখনো একসঙ্গে দুইটা যদি একসাথে অ্যাক্টিভ হয়, তাহলে তো ইলেকট্রন যাবারের রাস্তা নেই। তুমিও ছেলে, আমিও ছেলে, এখন তো আমাদের তো বিয়ে শাদীর সম্ভাবনা নাই, আছে? একটা ছেলে একটা মেয়ে হতে মানে যে কোনো সময় তিনটের মধ্যে একটাই অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, 100%। দুইটা নিউট্রাল হিসেবে কাজ করবে। দুইটা না একটা করবে। সাপেক্ষে একটা। মানে এখানে বিষয়টা বুঝতে মানে বোঝানোর ক্ষেত্রে বললাম যে একটার সাপেক্ষে আরেকটা, মানে এইটা ফেজের সাপেক্ষে এটা নিউট্রাল, আবার এইটা ফেজের সাপেক্ষে এটা নিউট্রাল, আবার তখন তৃতীয়টা ফেজের সাপেক্ষে ওয়ানটা নিউট্রাল, যেহেতু তারা 120 ডিগ্রি পিছনে অ্যাঙ্গেল অবস্থান করতেছে, তাই না? যে ঠিক একটা গোলাকার বৃত্তের মতো, যে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, জিয়ারুল ওখানে, বেশ ভালো, আমি এখানে ফার্স্ট আছি, তো আমার সাপেক্ষে জিয়ারুল এখন ছোট, মানে নিউট্রাল, আমি লাইন হিসেবে কাজ করতেছি। তো আমাদের দুইজনের মাঝখানে যদি কোনো লোড থাকে, সে লোডটা সচল হবে। হ্যাঁ, এখন আমি এখানে সচল হয়ে যাওয়ার পর ওখানে চলে গেলাম, জিয়ারুল এখানে চলে আসলো, ও ওখানে চলে আসলো, তাহলে কি হলো? ও এখন ফার্স্ট, তো ওর সাপেক্ষে ও আবার হলো নিউট্রাল। এখন ও যখন এখানে চলে আসবে, জিয়ারুল যাবে মাঝখানে, আমি যাব ওখানে, তার মানে ওর সাপেক্ষে আমি হয়ে যাব তখন নিউট্রাল। এভাবে দেখো প্রতিনিয়ত ঘুরতেই থাকবে, বুঝতে পারছো? প্রতিনিয়ত এরকম একটা সাইকেল সম্পূর্ণ হতেই থাকবে। অসুবিধা আছে তোমাদের? না। তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার, যে এখন কোনো নিউট্রাল ছাড়াই বাতি জ্বালানো সম্ভব। তাহলে কি করতে হবে? তাহলে এই বাল্বের সহন ভোল্টেজ ক্ষমতা হচ্ছে 220 ভোল্ট। তো যেহেতু আমাদের দুইটা ফেজের মধ্যবর্তী ভোল্টেজ হলো 440 ভোল্ট, অতএব দুইটা বাতিকে যদি আমরা সিরিজে যুক্ত করি, তাহলে সেই বাতিটার সহনীয় ভোল্টেজ কত হবে? 440। তখন আমরা দুইটা ফেজের মধ্যে লাগালে কি হবে? বাতি দুটো জ্বলতেই থাকবে। তাহলে নিউট্রাল ছাড়াই বাতি জ্বললো না, অনলি ফেজের মাধ্যমে। দুটো পেজ হবে না তিনটে পেজ হবে? দুইটা ফেজ, যে কোনো দুইটা ফেজের মধ্যবর্তী আমরা লোড লাগালেই চলবে। যে এখানেও দুইটা লাগাইতে পারি, এখানেও দুইটা লাগাইতে পারি, শুধু এই বাতির ক্ষেত্রে। কিন্তু কোনো বাতি যদি হয়, একটাই যদি 440 ভোল্ট হয়, তাহলে তো একটাই, বুঝতে পারছো? মানে কোনো এই বাতিটা যদি 440 ভোল্ট সহনীয় হয়, তাহলে আমি একটা লাগাই হয়ে গেল, বুঝতে পারছো? যেহেতু এটা 220 ভোল্ট ছোট, কম ভোল্টেজ, এই জন্য আমি দুটো জোড়া দিয়ে ওর ভোল্টেজ ডিভিশনটাকে আমি বাড়াইলাম, তাই না? ভোল্টেজ মাত্রাটাকে আমি কি করলাম? বাড়াই দিলাম। কি বুঝতে পারছো জিয়ারুল? তবে আমার যে করতে বললাম না। আচ্ছা, এক মিনিট, এটা করতে গেলে এটা তো তুমি করতে পারবে না, কারণ হচ্ছে এটা 3 ফেজ লাইন, শুধুমাত্র 3 ফেজ লাইনেই সম্ভব, সিঙ্গেল ফেজ লাইনে সম্ভব না। অথবা সিঙ্গেল ফেজ থেকে 3 ফেজ কনভার্টার, অথবা ভিএফডি যেটাকে বলি আমরা, ভিএফডি এই একই কাজ করে। ত্রিবেশ রান্না করুন না, এখন দেখো, আমরা যেহেতু এটা আমাদের উদ্দেশ্য ছিল 3 ফেজ মোটরের কার্যপ্রণালী বর্ণনা করা, যার কারণে 3 ফেজ লাইনটাকে যদি আমি না বুঝি, তাহলে তো মোটরের কার্যপ্রণালীটা বুঝতে পারবো না। এই জন্য আমি তোমাদেরকে এটা বললাম। ওকে, এখন দেখো, আমরা 3 ফেজ মোটরের এখন কার্যপ্রণালীতে যাবো। তখন 3 ফেজ মোটর, দেখো 3 ফেজ মোটরে কয়টা কয়েল থাকে? 3টা। বুঝতে পারছো? 3 ফেজ মোটরে তিনটা কয়েল থাকে। 3 ফেজ মোটরে 3টা কয়েল থাকে, বুঝছো? আর সাধারণ ইন্ডাকশন মোটরে, আমরা সিঙ্গেল ফেজ মোটরে 2টা কয়েল থাকে, একটা স্টার্টিং কয়েল, একটা রানিং কয়েল। কিন্তু 3 ফেজ মোটরের মধ্যে 3টা কয়েল থাকে, ওর কোনো স্টার্টিং রানিং নেই, বুঝতে পারছো? ওর কোনো স্টার্টিং রানিং নাই। কারণ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে
স্টার্ট করে, যেহেতু একটা ফেজ, তো এই একটা ফেজের মধ্যবর্তী যতটুকু অ্যাঙ্গেল থাকে, অথবা ধরে নাও মানে একটা ফেজ যখন আমরা ব্যবহার করি, হ্যাঁ, তখন ফেজ অ্যাঙ্গেল কতটুকু থাকে? ফেজ অ্যাঙ্গেল বিভিন্ন সময় বিভিন্ন হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয় যখন, হ্যাঁ, এক একটা লোডের ক্ষেত্রে এক এক হয়। কিন্তু থ্রি ফেজ লোডের মানে আমরা যখন মোটরের কানেকশন করি বা মোটরের যখন কয়েল করি, তখন থ্রি ফেজ মোটরের শুধুমাত্র 3টা কয়েলই হয়, এর কোনোটা স্টার্টিংও নেই, কোনোটা রানিংও নেই। দেখো এইটা যদি একটা মোটর হয়, মোটরের এইটা রোটর, বুঝতে পারছো, মানে যেটা ঘোরে শ্যাফট লোড, যেটাতে আমরা লোড দিই। এখন দেখো ঠিক এরকম এখানে দেখো 3টা প্রান্ত আছে না, এই যে ধরে নাও যে এটা কয়েল 1, এটা কয়েল 2, এটা হলো কয়েল 3, কিন্তু এর দেখায় না এভাবে, কিন্তু কয়েলগুলো সন্নিবেশ এরকম থাকে, এইগুলো তো বিভিন্ন স্লট থাকে, কি থাকে এরকম স্লট থাকে না। তো এক একটা কয়েল এমন ভাবে স্থাপন করা হয়, ধরে নাও এটা যদি কয়েল 1 হয়, এটা হবে কয়েল 2, এটা হবে কয়েল 3। এখন তো কয়েল 1 ধরে নাও এখান থেকে কোন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, 2 নাম্বারটা যাবে এখান থেকে এখানে, 3 নাম্বারটা যাবে এখান থেকে এখানে, এই যে। আচ্ছা আমরা কয়েলের প্রান্তগুলো চিহ্নিত করি, হ্যাঁ, এটাকে U1 U2 V1 W1 V2 W2, এই দেখছো, এই দেখো এরকম করে করা হয়, অর্থাৎ একটা কয়েলের পর তোমার আরেকটা কয়েল স্থাপন করা হবে, মানে একটা স্লটের পাশেই তোমার দ্বিতীয় কয়েলটা স্লট থাকবে, দ্বিতীয় কয়েলটার পাশেই তৃতীয় কয়েল স্লট থাকবে, কারণ যখন এই লাইনটা অ্যাক্টিভ হয় এগুলো তো নিউট্রাল হয়, বুঝতে পারছো, আবার এই লাইনটা যখন অ্যাক্টিভ হবে তখন এগুলো নিউট্রাল হবে। কারণ এটা দেখো তুমি যদি চিন্তা করো তাহলে L1 L2 L3, তাই না, আবার যখন L3 হয়ে যাচ্ছে তখন L1 নিভে যাচ্ছে, L2 দাঁড়ায় যাচ্ছে, L2 নিভে যাচ্ছে, L3 দাঁড়ায় যাচ্ছে, L3 দাঁড়ায় যাচ্ছে, L1 উঠে যাচ্ছে, তাই না, এভাবে কি একটা সামনে যাচ্ছে একটা পিছনে যাচ্ছে, একটা সামনে যাচ্ছে আর একটা পিছনে যাচ্ছে, এরকম ভাবে প্রতিনিয়ত চলতেছে। তাহলে দেখো এটা যখন অ্যাক্টিভ, এই কয়েলটা যখন অ্যাক্টিভ, এইটুকু মোটর সে ঘুরাইবে, ওকে, তো এটা যখন নিভে গেল, দ্বিতীয়টা আসলো তখন সে এতটুকু দিল, এবার যখন তৃতীয়টা আসলো তখন এতটুকু দিল, কি বুঝতে পারছো? হ্যাঁ। মানে আমরা যদি 3 জন হাত ধরাধরি করি, তাহলে কি একটা জিনিস তোমার সামনে আসছে, তুমি আমার কাছে দিলা, আমি তখন সফল, আমি যখন আছি ওর কাছে দিলাম, ও তোমার কাছে দিল, এভাবে প্রতিনিয়ত চলতেছে। তার মানে একজনের শেষ অপরজনের শুরু, তোমার শেষ মানে বাঁ হাত আমার হলো ডান হাত, আমার বাঁ হাত ওর হলো ডান হাত, ঠিক সেম। দেখো আমার এখান থেকে শুরু, এখানে শেষ, শুরু না, এটা শেষ হচ্ছে কোথায়, W, এই যে U2, তাহলে আমার শুরু, আমার এখান থেকে শুরু হয়ে এর শেষ এর শুরু, আবার এর শেষ এটা শুরু, আবার এখানে দেখো এর শেষ অংশ এখান থেকে শেষ, আবার ওর শেষ অংশ এখান থেকে শেষ, তারপর একটা শেষ, আবার সেম ভাবে শুরু হবে E1, তারপরে দেখো V1 W1, তাহলে E1 এখান থেকে ধরো এই পর্যন্ত গেল, তাহলে এখান থেকে কি শুরু হবে U2